শিক্ষার্থীবৃন্দ স্বাগতম পঞ্চম পরিচ্ছেদের লেকচার 3-এ। এখন আমরা অনুশীলনী সমাধান করব। লেখকের পড়া বুঝে আমরা কি বুঝলাম এই সম্পর্কে কিছু প্রশ্ন আছে। লেখক এই রচনার প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন? প্রথম প্রশ্ন, লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের রূপ তুলে ধরেছেন। প্রকৃতির পালাবদল তুলে ধরেছেন ঋতু পরিবর্তনের বৈচিত্র্যময় বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে। গ্রীষ্মের নির্মল বাতাস থেকে শুরু করে যেমন বর্ষার অঝোরো বৃষ্টি, হেমন্তের পারিপার্শ্বিক প্রাকৃতিক অবস্থা বর্ণনার মাধ্যমে লেখক প্রকৃতির পালাবদলের বৈচিত্র্যময় সৌন্দর্যের ছবি এঁকেছেন। আমরা কিন্তু লেকচার 2-এ যে সময় যখন আমরা কিশোরের জন্ম মৃত্যু মূল পাঠটা পড়াচ্ছিলাম, তখন আমরা এইসব প্রশ্নের কিছু সমাধানের হিন্টস দিয়ে এসেছি। এইগুলোই আমরা এখন আবার সমাধান করতেছি। তো এই প্রশ্নটা যখন প্রকৃতির বিভিন্ন ঋতুর বর্ণনা দিচ্ছেন লেখক, তখন কিন্তু প্রকৃতির বিভিন্ন ঋতুর সাথে মানুষের জীবনের বিভিন্ন পর্যায়কে মিলাতে চান লেখক। সেইখান থেকে প্রকৃতির পালাবদলের বিভিন্ন রূপ তুলে ধরেছেন ঋতু পরিবর্তনের বৈচিত্র্যময় বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে। তারপরের প্রশ্ন, মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়? মানুষের জীবনে যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৃষ্টি জগতের নির্দিষ্ট ধারায় চলতে থাকে, ঠিক তেমনইভাবে পাতার জীবনচক্রেও এই ধারা লক্ষণীয়। আমরা জানি মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নির্দিষ্ট ধারায় চলে। জন্মের পরে শৈশব, কৈশোর, পরে যৌবন, তারপর বার্ধক্য, তারপর মৃত্যু, এরকম একটা নির্দিষ্ট ধারায় চলে। পাতারও কিন্তু জীবনচক্রটা ঠিক এইরকমই। শুরুতে পাতা কচি পাতা থাকে, সবুজ থাকে, তারপরে একটা সময় পরে তার রং বিবর্ণ হতে থাকে, একটা সময় পরে সে বোটা থেকে গাছ থেকে ঝরে পড়ে। এর মাধ্যমে পাতারও কিন্তু মৃত্যু হয়। তাহলে পাতার জীবনচক্রের সাথে মানুষের জীবনচক্রের কিন্তু একটা মিল আমরা খুঁজে পাচ্ছি। আবার প্রত্যেক মানুষ যেমন পরস্পর থেকে আলাদা, গাছের পাতাগুলোও কিন্তু একটা আরেকটার থেকে আলাদা। প্রত্যেকটা পাতা কিন্তু সূর্যের সমান আলো পায় না, কিংবা বৃষ্টির সমান ছোঁয়া পায় না প্রত্যেকটা পাতা। ঠিক তেমনইভাবে মানুষের জীবনের অভিজ্ঞতা আলাদা, মানুষও বিচিত্র, পাতাগুলোর ভিতরেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তারপরে এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাব প্রতিফলন ঘটেছে? মনোভাবের প্রতিফলন ঘটেছে রচনাটিতে লেখক গাছের পাতার রূপকের আশ্রয়ে। আমরা প্রথমে বলেছি যে গাছের পাতা কিশলয়কে রূপক হিসেবে গ্রহণ করা হয়েছে। আশ্রয়ে মানুষের জীবনচক্র এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। মানুষের যে জীবনচক্র জন্ম থেকে মৃত্যু আর জীবনের প্রকৃত উদ্দেশ্য যে অন্যের কল্যাণ সাধন, এই উদ্দেশ্য সম্পর্কে কিন্তু আমরা ইঙ্গিত পাই লেখকের লেখায়। লেখকের মতে প্রত্যেক জীবনের একটি লক্ষ্য আছে এবং নিজের জন্য নয় বরং অন্যের কল্যাণ সাধনের মধ্যে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন হয়। এই কথাগুলো কিন্তু আমরা মূল পাঠে বারবার পড়েছি, বারবার পেয়েছি এই লেখাগুলো। তারপরে লেখা নিয়ে মতামত। এখানে আমরা লেখকের কিছু লেখার অংশ আমরা বিশ্লেষণ করব নিজের মতো করে, যেহেতু এটা দৃষ্টিভঙ্গি শিখার একটা এই অধ্যায়টার ভিতরে আমরা রচনা পড়ব এবং দৃষ্টিভঙ্গি শিখব। এর জন্য লেখকের মতামত বিশ্লেষণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা যেরকম করে দেওয়া আছে যে আমরা সবাই আসি একটি কাজ নিয়ে একটি ভূমিকা পালন করতে। এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তরে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন। দ্বিতীয়ত আমরা বলতে পারি কিছু কিন্তু। আমরা সবাই আলাদা এবং আমাদের জীবনের অভিজ্ঞতাও আলাদা। রূপকের আলাদা রচনায় লেখক পাতার রূপকে মানুষ যে একজন আরেকজনের চেয়ে আলাদা, আর মানুষের গল্প আর অভিজ্ঞতাও আলাদা, এই জিনিসটা তুলে ধরেছেন। তারপর তৃতীয়ত বলতে পারি যে ছায়া দেয়া নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য। গাছের পাতা যেমন মানুষকে আরাম দেওয়ার জন্য ছায়া দেয়, ঠিক তেমনইভাবে মানুষের জীবনের উদ্দেশ্য অন্যের কল্যাণ সাধন। পরবর্তীতে অধ্যায়ের শেষ প্রশ্ন, যে কিশলয়ের জন্ম মৃত্যুর শিরোনামে রচনাটি কল্পনা নির্ভর রচনা লেখা বলা যায় কিনা। আমরা জানি কল্পনা নির্ভর লেখা কি, কোনো রূপকের আড়ালে কিংবা অবাস্তব কোনো ঘটনার আড়ালে জীবনের কোনো বার্তা দেওয়া, জীবন সম্পর্কে কোনো বার্তা যখন লেখক দিতে চান তখন তাকে আমরা কল্পনা নির্ভর রচনা বলি। তো কল্পনা নির্ভর রচনায় যেমন কাল্পনিক ও অবাস্তব কিংবা ঘটনা কিংবা চরিত্র থাকে, ঠিক তেমনইভাবে কিশলয়ের জন্ম মৃত্যু রচনায় লেখক একটি পাতার রূপকটা হলো কিশলয়ের রূপকে কিংবা কল্পনায় মানুষের জীবনকে ফুটিয়ে তুলতে চান। যেমন লেখক যখন বলেন হুবহু একই চেহারার দুটি পাতা তুমি পাবে না তুমি, তখন লেখক বোঝাতে চান প্রত্যেক মানুষ পরস্পর থেকে আলাদা। আর কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটি থেকে তাই কল্পনা নির্ভর লেখা বলা যায়। এই সকল বিষয় আমরা আগের পাঠে বারবার বর্ণনা করে এসেছি। তোমরা চাইলে লেকচার 2-এ আমাদের মূল পাঠটা বিশ্লেষণ দেখতে পারো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এর মাধ্যমে পঞ্চম পরিচ্ছেদ শেষ করার মাধ্যমে তৃতীয় অধ্যায় আমাদের শেষ। ধন্যবাদ সবাইকে।